পাহাড় ধসে বান্দরবান কক্সবাজারে আরও 7 জনের মৃত্যু, 4 দিনে নিহত 27, দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস। ময়মনসিংহে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় 3 জনের ফাঁসি, এক আসামির 10 বছরের কারাদণ্ড। আমন্ত্রণ দেশ 24-এ আপনাদের সাথে আছি আমি ফারজানা নিশি। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন, এবার পুরো খবরে যাব। পাহাড় ধসে মৃত্যুর মিছিল থামছেই না বৃহত্তর চট্টগ্রামে। বান্দরবান কক্সবাজারে 3টি ঘটনায় প্রাণ গেছে 7 জনের। এ নিয়ে 4 দিনে এই অঞ্চলে প্রাণ গেল 27 জনের। এছাড়া ভারী বর্ষণে খাগড়াছড়ি, রাঙামাটির অনেক গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। বানের পানির নিচে চট্টগ্রাম জেলার 1.5 শতাধিক গ্রাম, যাতে চরম দুর্ভোগে লাখো মানুষ। অতি ভারী বর্ষণে বিপর্যয়ের মধ্যে একের পর এক পাহাড় ধস আর প্রাণহানি। বান্দরবানে পাহাড় ধসের প্রথম ঘটনাটি ঘটে ভোর 4টার দিকে লামার আজিজনগরে। সেখানে বসত ঘরের ওপর পাহাড় ধসে ঘুমন্ত অবস্থায় 5 বছরের সন্তান সহ মারা যান স্বামী স্ত্রী। প্রায় 1.5 ঘন্টা পর একই এলাকায় মাটি চাপা পড়ে প্রাণ হারান আরেক দম্পতি। এছাড়া পাহাড় ধসে 2 শিশুর প্রাণ যায় কক্সবাজারের চকরিয়ার বড়ইতলী এলাকায়। এ নিয়ে গত 4 দিনে বৃহত্তর চট্টগ্রামে পাহাড় ধসে মারা গেল 27 জন। আমরা তাৎক্ষণিক খবর পাওয়া মাত্র যে দেখি প্রচন্ড মাটি চাপার নিচে ওনারা আছেন। আমরা এসে এলাকার বন্ধু-বান্ধব ব্যক্তি সহ উদ্ধার করি 3 জনকে। পরবর্তীতে 10-15 মিনিট পরে পার্শ্ববর্তী আরেকটি বিল্ডিং এ শুনতে পাই এই পাহাড় ধসের কারণে এই বিল্ডিং এর ওয়াল ভেঙে বিল্ডিং এর চাপার তলে নিচে পড়ে যায়। পরবর্তীতে দেখি স্বামী স্ত্রী 2 জনেরই আমরা মৃতদেহ উদ্ধার করি। খাগড়াছড়িতে বিপদসীমার ওপর দিয়ে বইছে চেঙ্গি নদীর পানি। নতুন করে প্লাবিত হয়েছে 10-15টি গ্রাম। মাইনী নদীর পানি বাড়ায় দীঘিনালায় তলিয়ে গেছে বহু ঘরবাড়ি। এছাড়া পানিবন্দী রাঙামাটির বিলাইছড়ি ও বাঘাইছড়ির কয়েকশো মানুষ। দিনভর বৃষ্টিপাতের পরিমাণ কমায় জলাবদ্ধতা কিছুটা কমে আসে চট্টগ্রাম নগরে। তারপরও নগরী উত্তর আগ্রাবাদের গুলবাগ, সল্টগোলা ক্রসিং, বাকুলিয়া সহ আরও বেশ কিছু জায়গায় ছিল জলাবদ্ধতার ভোগান্তি। কোথাও কোথাও পানি ঢুকে পড়ে বাসাবাড়িতে। ড্রেনেজের কোনো ব্যবস্থা নেই, এই অবস্থা আর কি। আমরা তো সবাই এখন চাকরিজীবী যেতে হচ্ছে আমাদের, এই আর কি ভিজে যাচ্ছি, ভিজে আসতেছি। পরিস্থিতি তো অনেক খারাপ আমাদের। আসলে দেখেন কোমর সমান পানি দিয়ে আসতে হতেছে। এখন প্রত্যেকদিন আজকে কয়দিন হয়েছে, 4টে দিন পর্যন্ত কষ্ট করতেছে অনেক। এইখানে এলাকায় যে পানি হয়েছে বিগত 40 বছর রেকর্ড করছে, এই পরিমাণ পানি কখনো হয় নাই। কষ্ট তো অনেকেই কষ্ট, বেশি তো পানি, সিঁড়ি ভ্রমণ পানি, তো সিঁড়ি একতলা সিঁড়ির এটা ডুবার মত। ড্রেনের যেটা করা হয়েছে আগে যারা কাজ করেছিল আগের সরকার, সেটা তারা করেছে একটা ফিক্স আপ করে দিয়েছে এবং বড় বড় স্ল্যাব করে দিয়েছে। এগুলো উঠানো অত্যন্ত কষ্ট। কাজে এখানে পরিচ্ছন্ন কর্মীরা অনেক সময় তারা কষ্ট করে এটা কাজ করতে চায় না। কাজে একটা বৈজ্ঞানিক ভিত্তিতে এই কাজগুলো আমরা করব। তবে বন্যা পরিস্থিতির অবনতি ঘটে জেলার চন্দনাইশ, বাঁশখালী, সাতকানিয়া, রাউজান সহ বিভিন্ন উপজেলায়। প্লাবিত হয়ে পড়েছে শতাধিক গ্রাম, ডুবে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি। চরম দুর্ভোগে হাজার হাজার মানুষ। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। চট্টগ্রামের পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রনি দত্ত এবং বান্দরবানের শেষ খবর জানাতে ইহসানুল হাকিম যুক্ত হবেন। শুরুতে যাচ্ছে রনি দত্তের কাছে। রনি, এর আগের খবরেও আমরা দেখছিলাম জলাবদ্ধতার চিত্র, মহাসড়কও ডুবে গেছে পানিতে। সবশেষ খবর জানাবেন এখনকার। বেশি চট্টগ্রামের যেই উপজেলায় পানি বেশি হয়েছে বা পানিবন্দী হয়েছে সেটি হচ্ছে সাতকানিয়া। তো সেই জায়গায় আমরা এখনো পর্যন্ত আসলে যেতে পারিনি, কারণ সেখানে আসলে সড়ক যোগাযোগ যে ব্যবস্থা সেটি অনেকটা ভেঙে পড়েছে, কারণ সেখানে পানিবন্দী হয়ে পড়েছে। তো আমরা যেখানে আছি এখন চট্টগ্রামের চন্দনাইশ এলাকায় আছি। চন্দনাইশ এলাকায় হাসিমপুরের আমি একটি গ্রামের আসলে একটু ঘরের দৃশ্য দেখাতে চাই। আমরা মহাসড়কের চিত্র দেখিয়েছি, এখন গ্রামের চিত্রটা একটু যদি দেখাই, সেখানে দেখেন বিভিন্ন এলাকায় বাসা বাড়িতে পানি ঢুকে পড়েছে। আমরা খুব সড়কের খুব কাছাকাছি, মূল সড়কের খুব কাছাকাছি একটি পাড়ায় বা একটা গ্রামে আসলে আছি, কিন্তু সেখানেও আসলে মানুষজনের বসবাসের উপযোগী নেই, কারণ এখানে পানি ঢুকে পড়েছে এবং এখানকার যারা মানুষরা আছেন তারা আশ্রয় কেন্দ্রে চলে গেছেন। যেসব গরু, ছাগল, গৃহপালিত পশু রয়েছে সেগুলোকে আসলে তারা নিয়ে গেছেন নিরাপদে। তো
সার্বিকভাবে এরকম যে পরিস্থিতি সেটা কিন্তু উপজেলার যে সাতখানিয়া সেখানে কিন্তু আরও খুব খারাপ অবস্থা। সেখানকার কর্মকর্তারা বলছেন যে সেখানে প্রায় প্রতিটি ইউনিয়নের 70% এলাকা বন্যা কবলিত, 3 লাখেরও বেশি মানুষ সেখানে পানিবন্দী রয়েছেন এবং বিভিন্ন এলাকায় উদ্ধার তৎপরতা চলছে। সবচেয়ে দুঃখের বিষয় যে গত 2 দিনে 2 জন মানুষ সেখানে কিন্তু পানিতে তলিয়ে গেছে। গতকালকে কালিয়াইশ এবং আজকে চরতি এলাকায় পানিতে তলিয়ে তাদের আসলে নিখোঁজ রয়েছেন, তাদের এখনও খোঁজ খবর পাওয়া যায়নি। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সেখানে নেটওয়ার্ক নেই, যে কারণে বিভিন্ন সমস্যায় যারা আছেন তারা কিন্তু প্রশাসনের সাথে যোগাযোগ করতে পারছেন না বা কারো সহযোগিতা তেমন কিছু পাচ্ছেন না। তারপরেও প্রশাসন থেকে বলা হচ্ছে প্রায় 89টি আশ্রয় কেন্দ্র সেখানে খোলা হয়েছে। জেলা প্রশাসন কার্যালয় থেকে প্রায় 25 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে এবং নৌকায় করে বিভিন্ন এলাকায় সেই এলাকাগুলোতে আসলে নৌকায় করে অনেকে উদ্ধার করার যে চেষ্টা সেটি আসলে অব্যাহত রয়েছে। তো স্বাভাবিকভাবে বলা চলে যে উপজেলার যে পরিস্থিতি সেটি কিন্তু আসলে খুবই ভয়াবহ এবং চন্দনাইশে প্রায় 13 থেকে 14,000 মানুষ পানিবন্দী। সব মিলে এই ছিল এখানকার সবচেয়ে অবস্থা। ধন্যবাদ রনি দত্ত আপনাকে। আমরা ইয়াসিনুল হাকিমের কাছে যাব। ইয়াসিনুল হাকিম, বান্দরবানে পরপর কয়েকটি ঘটনায় এখন পর্যন্ত 27 জন নিহত হয়েছেন পাহাড় ধসে। এখন সেখানকার কি পরিস্থিতি? যেসব এলাকা ঝুঁকিপ্রবণ রয়েছে সেখান থেকে মানুষজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে কিনা জানাবেন সব মিলিয়ে। নিশ্চয়ই গত 5 দিনের যে টানা বর্ষণ, এই টানা বর্ষণের কারণে বান্দরবানে বিভিন্ন নির্মাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। বান্দরবানে 7 উপজেলা, 34 ইউনিয়ন, 2 পৌরসভায় বিভিন্ন জায়গায় ছোট বড় একাধিক পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে গতকাল পর্যন্ত আসলে পাহাড় ধসে কোনো প্রাণহানি না থাকলেও আজকে ভোর রাতে 4টার দিকে বান্দরবানের লামা উপজেলা আজনগরের ছাত্রাজুড়ি এলাকায় কিন্তু আসলে 2টি পৃথক ঘটনায় একই পরিবারের 3 জন এবং অন্য পরিবারের 2 জন সহ মোট 5 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এরপর থেকে কিন্তু আসলে পাহাড়ে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের পক্ষ থেকে, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় তৎপরতা বাড়ানো হয়েছে তাদেরকে যাতে ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া যায়। এর পাশাপাশি আমরা যেটি লক্ষ্য করেছি, বান্দরবানের আলীকদম উপজেলায় কিন্তু একটি মহিলা আসলে পানির গৃহবন্দী হয়ে যায়, পরে ফায়ার সার্ভিস তাদেরকে উদ্ধার করে এবং নিরাপদে নিয়ে এসেছে। এরকম বিভিন্ন জায়গা আসলে নির্মাণে প্লাবিত হয়ে যাওয়ার কারণে মানুষ আসলে অনেকটা বিপাকে পড়েছে। বিশেষ করে বান্দরবানের ফান্সি থেকে যে উজান থেকে দিয়ে আসা পানি, এটির কারণে কিন্তু নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। অন্যদিকে এই টানা বর্ষণের কারণে বান্দরবানের সাঙ্গু নদী এবং মাতামহরীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে কিন্তু পাহাড়ের বিভিন্ন কিছুক্ষণ পরপর থেমে থেমে ভারী এবং হালকা বর্ষণের কারণে বিভিন্ন জায়গায় নির্মাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে এবং জোয়ারের পানি, উজানের পানি, সেটির কারণে কিন্তু বান্দরবানের নির্মাঞ্চলের পাশাপাশি সাতকানিয়া, লোহাগাড়া যে স্পটগুলো বান্দরবানের সাথে সম্পৃক্ত রয়েছে প্রত্যেকটি জায়গায় আসলে পানি প্রবেশ করার কারণে মানুষ অনেকটা বিপদে পড়েছে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা কথা বলেছিলাম বান্দরবানের যে সমস্ত মানুষ আসলে পানিবন্দী হয়েছে তাদের সাথে, তারা বর্তমানে বেশ কিছু মানুষ আসলে তাদের আত্মীয় স্বজনের বাসায় উঠেছে, কিছু কিছু মানুষ আসলে বাংলাদেশের 220টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে সেই সমস্ত আশ্রয় কেন্দ্রে উঠেছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা করা হচ্ছে। পাশাপাশি বাংলা পৌরসভার পক্ষ থেকে যারা পৌর এলাকায় নিরাপদ আশ্রয়স্থানে অবস্থান নিচ্ছে তাদেরকে কিন্তু শুকনো খাবার, রান্না করা খাবার এবং বিশুদ্ধ পানি ব্যবহার সরবরাহ করছে বলে তারা জানিয়েছে। অন্যদিকে আসলে পাহাড়ে এখনো পর্যন্ত কিন্তু অনেক মানুষ আসলে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে, তারা কোনোভাবে প্রশাসনের যে মাইকিং বা নিরাপদে সরে যাওয়ার পরামর্শ সেটি কোনোভাবে মানছে না। এটি না মানার কারণে কিন্তু দীর্ঘস্থায়ী যে প্রাণহানির সংখ্যা সেটি যাতে দীর্ঘায়িত না হয় সেজন্য কিন্তু প্রশাসনের হস্তক্ষেপে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে। তবে আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটি জানিয়েছে গত 24 ঘন্টা যে বৃষ্টিপাত সেটি 229 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করছে এবং এটির ধারাবাহিকতা যদি আরো বেশি থাকবে যেটি বলছে, এটা নির্মাঞ্চল যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আরো বেশি প্রভাবিত হওয়া এবং বন্যার সংখ্যা আরো বাড়ার একটা স্থিতি তারা জানিয়েছে এবং পাহাড় ধসের সংখ্যাও বাড়তে পারে বলে মনে হচ্ছে। ধন্যবাদ ইয়াসিনুল হাকিম। এই মুহূর্তে রাঙ্গামাটি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন জিয়াউল হক। জিয়া, যেমনটি জানাচ্ছিলাম, রাঙ্গামাটিতে অনেক গ্রাম প্লাবিত হয়েছে ভারী বর্ষণে। সেই গ্রামের মানুষগুলোকে নিরাপদে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে কিনা জানাবেন সবশেষ খবর। ভূমিধসে যারা এখন পর্যন্ত যারা সংখ্যা ছিল তাদের প্রায় অনেককে আশ্রয় কেন্দ্রে আনা সম্ভব হয়েছে। তবে এখনো পর্যন্ত যেহেতু বৃষ্টিপাত সেভাবে হয়নি, আজ সকাল থেকে অনেকটা রৌদ্রোজ্জ্বল পরিবেশ ছিল, তবে দুপুরের পর থেকে আবারও বৃষ্টি হতে শুরু করেছে। তবে যেসব এলাকাগুলোতে এখনো পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় মানুষ বসবাস করছে তারা বলছে যে এখন পর্যন্ত যেহেতু ভারী বর্ষণ হয়নি সারাদিন, তাহলে সেই ক্ষেত্রে তারা এখন পর্যন্ত সেভাবে আশ্রয় কেন্দ্রে যাচ্ছে না। তবে একটি তথ্য জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে বাগাইছড়িতে আসলে ব্যাপকভাবে এলাকায়
পানি ঢুকে গেছে এবং সেখানে বন্যা কবলিত এলাকার সংখ্যা বেড়েছে। জেলা প্রশাসন তথ্য অনুসারে এখন পর্যন্ত প্রায় 3,000-এর মানুষ বেশি এখনো সেখানকার আশ্রয়কেন্দ্রে অবস্থান করেছে। সব মিলে রাঙামাটিতে 4,500 মানুষ এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে জেলা এবং উপজেলাগুলোতে মিলে। সবচেয়ে বেশি অবস্থান করছে সেগুলো হচ্ছে বাগাইছড়িতে। সেই বাগাইছড়ি থেকে যেহেতু ব্যাপক হারে এলাকাতে পানি ঢুকে গেছে, সেসব মানে এখনগুলো সবাইকে আসলে আশ্রয়কেন্দ্রে নেওয়া এখন মতো সম্ভব হয়নি। নিজ নিজ উদ্যোগে কেউ কেউ পাশের যে স্কুলগুলোতে বা যেখানে উঁচু টিলা পেয়েছে সেখানে অবস্থান করছে। আমরা যেসব স্থানীয়দের সাথে কথা বলার জন্য চেষ্টা করেছিলাম, তারা যেটি বলছে, যেহেতু এখন পর্যন্ত আসলে ব্যাপক হারে পানি ঢোকার কারণে প্রশাসন এখন পর্যন্ত সেভাবে পৌঁছাতে পারেনি, ত্রাণ কার্যক্রম শুরু করতে পারেনি। তবে জেলা প্রশাসন পক্ষ থেকে বলা হচ্ছে যারা আশ্রয়কেন্দ্রে অবস্থান, তাদের যে নির্ধারিত আশ্রয়কেন্দ্র সেখানে অবস্থান করলে তারা 3 বেলার খাবারের ব্যবস্থা করার কথা জানিয়েছে। তবে যেসব এলাকাগুলোতে বিক্ষিপ্তভাবে মানুষ অবস্থান করছে সেখানে আসলে খাবার টাবার গুলো সংকটের কথা বলেছে। যে উদ্ধার কাজের আসলে সেই এখন মধ্যে সেভাবে পৌঁছায়নি। উদ্ধার কাজের স্বল্পতার কথাও বাগাইছড়ি থেকে আমাদেরকে জানানো হয়েছিল। এই ছিল নিচি আমার কাছে রাঙামাটির সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে জিয়াউল হক। এই মুহূর্তে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছে নাজিম নিহাদ। কক্সবাজারে পাহাড় ধসের ঘটনার কথা আমরা জানাচ্ছিলাম। এ নিয়ে 4 দিনে কক্সবাজার এবং বান্দরবান মিলিয়ে 27 জন নিহত হয়েছেন। এখন সবশেষ খবর জানাবেন, যারা ঝুঁকিতে আছেন তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে কিনা? যে বাড়িতে করা হয়েছে সেটি পাহাড়ের লোকজনকে পাহাড় থেকে সরিয়ে নেওয়ার জন্য। কারণ গত কয়েকদিনে যে পাহাড় ধস সেটির আরো বেশি আশঙ্কা প্রবল হচ্ছে। কারণ আবহাওয়া অফিস থেকে ইতিমধ্যে যেটি জানিয়েছে যে আগামী কয়েকদিনের মধ্যে আরো প্রায় 150 মিলিমিটারের মতো বৃষ্টি হতে পারে। এর ফলে শুধুমাত্র পাহাড় দেশ যে হচ্ছে সেটি নয়, এর পাশাপাশি কক্সবাজারের বেশ কিছু জায়গায় কিছুটা বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছে। বিশেষ করে পেকুয়ার আজকে মেহেরনামা সহ বেশ কয়েকটি জায়গায় আমরা খবর নিয়েছি এবং সেখানকার বেশ কিছু ভিডিও চিত্র দেখেছি। সেখানে বেড়িবাঁধ ভেঙে বেশ কিছু জায়গায় পানি ঢুকে পড়েছে এবং চকরিয়াতেও একই অবস্থা হয়েছে। মাতামহুরীর এবং উজান থেকে যে পানির ঢলটা নেমে যাচ্ছে বিশেষ করে বান্দরবনের উপর থেকে, সেখানে ফলে কিন্তু চকরিয়ার বেশ কিছু জায়গায় প্লাবিত হয়েছে এবং বেশ কিছু জায়গায় পানিবন্দী অবস্থায় রয়েছে। তবে বৃষ্টি দুপুরের পর থেকে হলেও কিছুটা কম হচ্ছে। ফলে যদি বৃষ্টির পরিমাণ কমে যায় তবে এইসব এলাকা থেকে পানি কমে যেতে পারে বলে জানা গেছে। এবং মহেশখালী, উখিয়া, টেকনাফ সহ বেশ কিছু জায়গায়ও আমরা পানিবন্দী হতে দেখেছি। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তার কথা গত 3 দিন আগে বলা হলেও এখনো পর্যন্ত কিন্তু মাঠ পর্যায়ে সেই ধরনের কোনো তৎপরতা আমরা লক্ষ্য করিনি। যদিও জেলা প্রশাসন বলছে যে তারা মানুষের সংকটে মূলত তাদের পাশে থাকার জন্য চেষ্টা করছেন এবং উপজেলা প্রশাসন সহ সকল স্তরের সকল কর্মকর্তা কর্মচারীদের তারা নির্দেশনা দিয়েছেন যাতে করে কোনো জায়গায় আসলে কোনো ধরনের ঘাটতি না হয়। এবং সব মিলিয়ে বলা যায় যে যদি বৃষ্টিপাত আরো ভারী হয় সেক্ষেত্রে কক্সবাজারে আরো বেশ কিছু জায়গা রয়েছে যেখানে পাহাড় ধস হতে পারে এবং এর সাথে বন্যা পরিস্থিতিও দেখা দিতে পারে। এ ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। আজিম নিহাদ, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে খাগড়াছড়ি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন নুরুস্তাফা মানিক। খাগড়াছড়ি এবং রাঙামাটি মিলিয়ে অনেক গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। সেখানকার সবশেষ কি খবর আছে জানাবেন। প্লাবিত এলাকাগুলোর কি খবর? নিশি, আমি এখন আছি খাগড়াছড়ির ডিগিনালাতে গেল 5 দিন যে ভারী বর্ষণ, সেই ভারী বর্ষণে মাইনী নদীর পানি কিন্তু অনেকটা বিপদসীমার উপরে অতিবাহিত হয়েছে এবং এই মাইনী নদীর পানিতে কবাখালী, মেরুং ইউনিয়নের কিন্তু বেশ কিছু এলাকা কিন্তু প্লাবিত হয়েছে এবং প্লাবিত হয়ে কিন্তু এখনো প্রায় হাজার মানুষ পানিবন্দী রয়েছে। এবং এখানকার আমি ইউএনওর সাথে কথা বলেছি, আমাকে ইউএনও জানিয়েছেন প্রায় 20-25 হাজার মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে এবং 20টির মতো আশ্রয় কেন্দ্র অফিসিয়ালি ডিক্লেয়ার করা হয়েছে। এবং এছাড়াও কিন্তু অন্যান্য যে উপজেলার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে কিংবা উঁচু স্থান রয়েছে, বিভিন্ন নিরাপদ স্থান রয়েছে, সেখানে কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নিরাপদ আশ্রয় কেন্দ্র করা হয়েছে এবং সেগুলো প্রস্তুত রাখা হয়েছে। আমি যদি মাইনির মেরুন ইউনিয়নের কথা বলি, এই অবস্থা দেখেছি। এবং আমি যদি আরেকটু কথা বলি, সেটি হচ্ছে ডিগিনালার সাথে যে সাজেকের যে সড়ক যোগাযোগ, সেই সড়ক যোগাযোগ কিন্তু এখনো কিন্তু চালু হয়নি। কারণ হচ্ছে এখনো সড়কের 3-4টি স্থানে কিন্তু পানি জমে আছে। সেখানে
কারণে কিন্তু সড়ক যোগাযোগ চালু হয়নি। এবং ডিগিনালা ছাড়াও খাগড়াছড়ি সদরের যে চেঙ্গি নদীর পানি কিছুটা উন্নতি হলেও কিন্তু বৃষ্টিপাত কম থাকার কারণে পানি কমতে শুরু করেছে। তবে মহালছড়ির দিকে কিন্তু পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। মহালছড়িতে কিন্তু বৃষ্টিপাত না হলেও কিন্তু যেহেতু ভাটি অঞ্চল, সেই অঞ্চলে কিন্তু পানি এখনো কিন্তু জমি আছে। আর আপনি যেটি জানতে চেয়েছিলেন রাঙ্গামাটি, আসলে খাগড়াছড়ির সাথে রাঙ্গামাটির দুইটি উপজেলা লংগদু এবং হচ্ছে বাগাইছড়ি, সেই দুই উপজেলার কিন্তু যোগাযোগ রয়েছে। এবং যেহেতু বাগাইছড়িতে উজানের ঢলের কারণে কিন্তু অনেক মানুষ এখনো পানিবন্দী রয়েছে এবং লংগদুর সাথে কিন্তু খাগড়াছড়ির যে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে পানির কারণে। পানি ছাড়াও কিন্তু খাগড়াছড়িতে যে ভারী বর্ষণ, সেই ভারী বর্ষণের কারণে কিন্তু পাহাড় ধসের ঘটনা ঘটেছে। আমরা গেল 3-4 দিন দেখেছি খাগড়াছড়িতে কিন্তু ছোটখাটো অনেকগুলো পাহাড় ধসের ঘটনা ঘটেছে। লোকালয়ে পাহাড় ধসের ঘটনা হওয়াতে কিন্তু বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে হতাহতের তেমন কোনো খবর আমরা এখন পর্যন্ত পাইনি। তো সবকিছু মিলিয়ে আবহাওয়া পরিস্থিতির এই ছিল আমার কাছে খবরাখবর। নিশি। ধন্যবাদ মুস্তফা মানিক। এই মুহূর্তে সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হবেন এয়ার জুয়েল। সুনামগঞ্জের নদ নদীর পানি বাড়ছে আমরা যেমনটি জানি। এয়ার জুয়েল, আপনি জানাবেন সবশেষ তথ্য এবং আবহাওয়া অফিস থেকে কি বলছে, বৃষ্টির আশঙ্কা আছে কিনা? নিশি, সুনামগঞ্জের পরিস্থিতি বলে গেল, দুদিন ধরে কিন্তু টানা বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে কিন্তু বৃষ্টিতে সুনামগঞ্জের সবগুলো নদ নদীর পানি বেড়েছে এবং গেল 24 ঘন্টা সুনামগঞ্জে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, 265 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সেটি একটি ভয়ের কারণ। এবং যেহেতু পাহাড়ি ঢল আছে, চেরাপুঞ্জি এবং মাউসিরামে যে বৃষ্টি সেটি হয়েছে, যার কারণে কিন্তু পাহাড়ি ঢল হয়েছে। এবং যদি সুরমা নদীর অবস্থা বলি, গেল কয়েক ঘন্টা কিন্তু সুরমা নদীর পানি বেড়েছে, তবে পানি এখনো বিপদসীমার প্রায় 57 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সুরমা নদীর পানি যে স্রোত সেটা কিন্তু অনবরত বাড়ছে। এবং সুনামগঞ্জের যে নিম্নাঞ্চলের যেসব এলাকা, সেই সব এলাকা কিন্তু পানি বেড়েছে। আবহাওয়ার সর্বশেষ তথ্য যদি বলি, আগামী 24 ঘন্টা 24 থেকে 48 ঘন্টা আরো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে নদ নদীর পানি আরো বাড়বে এবং পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে এই বৃষ্টিপাত বৃদ্ধির কারণে এবং পাহাড় ঢলের কারণে হয়তো নিম্নাঞ্চলে কিছু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সুনামগঞ্জ তাহিরপুর যে সড়কের যে বেশ কয়েকটি এলাকা, আনোয়ারপুর, শক্তের কলা, সেই সব এলাকায় কিন্তু প্লাবিত হয়ে যান চলাচলে ভোগান্তি আছে। এছাড়া গতকাল রাত থেকে আসলে ভারী বৃষ্টিপাত হচ্ছে, এখনো দিনেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সেই কারণে কিন্তু নদ নদীর পানি বাড়ছে এবং নিম্নাঞ্চলে যেসব এলাকা, সেই সব এলাকা কিন্তু পানি অনেকটা বেড়েছে। যদিও এখনো নদ নদীর পানি বিপদসীমা ছাড়িয়ে যায়নি, তারপরও পানি উন্নয়ন বোর্ড বলেছেন যে যেহেতু বৃষ্টিপাত অব্যাহত আছে এবং আগামী 48 ঘন্টা আরো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই ক্ষেত্রে নদ নদীর পানি আরো বাড়বে এবং সেক্ষেত্রে নিম্নাঞ্চলে কিছু এলাকা স্বল্পমেয়াদী একটি বন্যার আশঙ্কা তারা করেছেন। এবং ইতিমধ্যে দেখেছি আমরা জেলা প্রশাসন কার্যালয় থেকে বন্যার মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি তারা নিয়ে রেখেছে এবং তারা বলছেন যে দুর্যোগপূর্ণ যে কোনো পরিস্থিতিতে তারা প্রস্তুত রয়েছেন। কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং সব জায়গায় আসলে দ্রুত যোগাযোগের জন্য সব উপজেলার নির্বাহী কর্মকর্তা অফিসারদেরকে আসলে সেই যোগাযোগের নাম্বার দেওয়া হচ্ছে। তো সব মিলিয়ে আগামী 48 ঘন্টা যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই ক্ষেত্রে নদ নদী আরো পানি বাড়বে এবং নিম্নাঞ্চলে কিছু এলাকায় একটা স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা রয়েছে। নিশি। ধন্যবাদ এয়ার জুয়েল। দর্শক দেখছিলেন নদ নদীর পানি বৃদ্ধি, পাহাড় ধস এবং জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে পাবনায় পদযাত্রা এবং সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ নিয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শাহিন রহমান। শাহিন, জানাবেন কি খবর আছে সেখানকার সবশেষ? নিশি, জুলাই পদযাত্রার যে আয়োজন পাবনার চাটমোহর বালুচর খেলার মাঠে, এই পথসভা এবং পদযাত্রা শেষে এখানে পথসভা সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে সে প্রস্তুতি এগিয়ে চলেছে, প্রস্তুতি প্রায় সম্পন্ন এবং এখানকার যারা এনসিপির জেলা এবং উপজেলা নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানে সমবেত হয়েছেন এবং এখানে আসলে যে সমাবেশটি অনুষ্ঠিত হবে সেটি আসলে এখানে এসে নেতৃবৃন্দের পৌঁছাতে অর্থাৎ মাগরিব পরে আসলে এখানে শুরু হওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত তারা এখানে এসে পৌঁছাননি। আর জাতীয় নাগরিক কমিটি এনসিপির জুলাই পদযাত্রা মূলত গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি, সীমান্ত সুরক্ষার দাবিতে দেশব্যাপী আয়োজন, মাসব্যাপী কর্মসূচি যে আয়োজন করেছে। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দেশ জুড়ে 64টি জেলা এবং 100টি উপজেলা এবং পৌরসভায় এই পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। মূলত এই আয়োজন ঘিরে এখানে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে এই সমাবেশ ঘিরে, যেন কোনো রকম কোনো বিশৃঙ্খলা না ঘটে সেই জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, পাশাপাশি র্যাব এবং সাদা পোশাকের পুলিশও এখানে মোতায়েন রয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে জেলা এনসিপি নেতৃত্বের সঙ্গে কথা বলে যেটি জেনেছি যে এই মুহূর্তে উল্লাপাড়ায় এনসিপির যে পদযাত্রা এবং সমাবেশ সেটি অনুষ্ঠিত হচ্ছে, সেখান থেকে তারা পাবনার চাটমোহরের উদ্দেশ্যে রওনা হবে।
হবেন এখানে মাগরিব পরে এসে পৌঁছার কথা রয়েছে। এনসিপির পদযাত্রার যে প্রধান উদ্দেশ্য সেটি হচ্ছে যে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ এবং তাদের আদর্শ চেতনা সাধারণ মানুষদের ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে মূলত এই পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। তো সব মিলিয়ে পাবনার চাটমোহরে যে পদযাত্রা এবং সমাবেশ সেটির প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নেতাকর্মীরা অপেক্ষায় আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দের এখানে এসে পৌঁছার। তো এই ছিল সর্বশেষ অবস্থা। নিশি। শাহিন, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে এনসিপির পদযাত্রা এবং সমাবেশের আরো খবর জানাতে ফেনী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন দিলদার হোসেন স্বপন। স্বপন, ফেনীতে পদযাত্রার খবর কি আছে এবং সেটি এখন আসলে কোথায় অবস্থান করছে পদযাত্রাটি? কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ফেনীতে এনসিপির পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। এই এনসিপির পদযাত্রা এখন ফেনী সোনাগাজী উপজেলা পৌর এলাকায় রয়েছে। কিছুক্ষণ পূর্বে প্রধান অতিথি যিনি আজকে উদ্বোধন করবেন দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এমপি, উনি জুলাই যোদ্ধাদের কবর জিয়ারত করতে ওই কবরস্থানে গিয়েছেন। ওইখান থেকে ফিরে এসে তিনি এখানে পদযাত্রা করবেন আমাদেরকে এটাই জানিয়েছেন। আমরা এই পদযাত্রা কাভারেজ করার জন্য এবং ওনার সাথে কথা বলার জন্য আমরা এখানে অপেক্ষা করছি সংবাদকর্মীগণ। এবং আমাদেরকে যেটা জানিয়েছেন আজকে কেন্দ্রীয় মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দিন সজীব, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক SM সুজা ও ছাত্র বিষয়ক সম্পাদক আলী হাসান জুনায়েদ সহ আরো নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। তবে আজকের কর্মসূচিকে ঘিরে পুলিশ কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা যেটা দেখেছি সড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ রয়েছে এবং এখানে যেখানে সভাস্থল পুলিশ রয়েছে আর এখানে কর্মসূচি করার যেখানে স্থান এখানেও আমাদের যে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। আমরা এখানে জেনেছি উনি এখান থেকে হাসনাত আবদুল্লাহ এখান থেকে এই পদযাত্রা শুরু করে পৌরসভা যেখানে তাদের সভাস্থল করেছেন সেখানে গিয়ে উনি বক্তব্য রাখবেন এবং এখান থেকে উনি পরবর্তী কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা যেটা জেনেছি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত এই পদযাত্রা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, পাশাপাশি তারা এটাতে গণসম্পৃক্ততার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। সব মিলিয়ে আমরা এই পদযাত্রা বাকি হাসনাত আবদুল্লাহর বক্তব্য শোনার পর আমরা দর্শকদেরকে জানাতে পারবো। এই ছিল আমার সর্বশেষ। ধন্যবাদ দিলদার হোসেন স্বপন। দর্শক দেখছিলেন দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে পাবনা এবং ফেনীতে সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সরাসরি সেখানকার সর্বশেষ খবর জানছিলাম। পরের খবরে যাব। ময়মনসিংহে শিশু নিসা মনিকে সংঘবদ্ধ ধর্ষণ এবং হত্যা মামলায় 3 আসামিকে ফাঁসি দিয়েছেন আদালত। আরও এক আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। সকালে ময়মনসিংহ জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করা হয়। মামলায় বলা হয় গেল 14 জুন ধোবাউড়ায় শিশু নিসা মনিকে সংঘবদ্ধ ধর্ষণের পর নদীতে ফেলে হত্যা করা হয়। পরের দিন নিসামনির বাবা মামলা করলে 9 দিনের মাথায় আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরামণি ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে একমাত্র আসামি বাবু শেখকে। এদিকে জামালপুরের স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। জরিমানা করা হয় 5 লাখ টাকা। সরকার যেন এই রায় দ্রুত কার্যকর করে আমি সরকারের প্রতি আবেদন জানাই। পাশাপাশি আমার সর্বস্তরের সারা বাংলার সর্বস্তরের জনগণের কাছে আমি কৃতজ্ঞ। লামিসা যাইব, আমাদের নিশামণি গেছে, আসিয়া গেছে, এরকম ফুল একটা করে ঝরতেই থাকবো যদি এরকম পশুরা বাইসা থাকে। আমরা চাই না যেমন পশু বেঁচে থাক, ওদের তাড়াতাড়ি যেন ফাঁসি হয়, আমরা এটাই আবেদন সরকারের কাছে।